স্বাধীন বাংলাদেশে ৫৫তম বর্ষপূর্তি উদযাপনে জাতি, ৭১-এ বীর শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৭১ আর ২৪-এ আকাঙ্ক্ষার প্রতিফলনের বাংলাদেশ, প্রত্যাশা রাজনৈতিকদের। মানবিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র চান তরুণরা। দেড় যুগ পর স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য কুচকাওয়াজ, সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি। অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দৌলতদিয়ার বাসডুবিতে এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার, পদ্মা পাড়ে স্বজনদের আহাজারি, এখনও কয়েকজন নিখোঁজ, দাবি চলছে অভিযান। জ্বালানির সংকট কাটেনি, সরবরাহ না থাকায় বন্ধ অধিকাংশ পাম্প। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা, বাড়ছে ক্ষোভ। স্বাধীন বাংলাদেশের ৫৫তম বর্ষপূর্তি উদযাপন করছে জাতি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হচ্ছে ৭১-এর বীর শহীদদের। পাকিস্তানি বাহিনীর বর্বরতার মুখে বাঙালির প্রতিরোধের সূচনার দিনে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি পতাকা ও স্বাধীন দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণেই বাঙালি জাতির মুক্তি। বিশেষ এই দিনটিতে জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ভোরেই জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসাথেই শ্রদ্ধা নিবেদন করেন। তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সম্মান জানান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। এ সময় দেয়া হয় গার্ড অব অনার। এরপর মন্ত্রিসভার সদস্য ও দলের নেতাদের নিয়ে পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। অতঃপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের স্পিকারের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ডেপুটি স্পিকার। শ্রদ্ধা জানান প্রধান বিচারপতিও। শহীদদের শ্রদ্ধা জানান ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। হাজার বছরের ইতিহাসে আমাদের সবচেয়ে বড় অর্জন স্বাধীনতা, যে স্বাধীনতার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা এবং একসাগর রক্ত দিতে হয়েছে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার লাল সূর্যটিকে ছিনিয়ে আনতে হয়েছে। যে বোধ এবং চেতনা নিয়ে বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল মুক্তির সংগ্রামে, সেই হিসাব করতে গেলে প্রাপ্তি এবং প্রত্যাশার জায়গায় অনেকটা গরমিল রয়েছে, কিন্তু তারপরেও অর্জন কম নয়। সর্বোপরি মুক্তিযুদ্ধের অঙ্গীকার রক্ষায় রাষ্ট্রযন্ত্রকেই সর্বোচ্চ সদিচ্ছার পরিচয় দিতে হবে। স্বাধীনতা দিবসে জনগণের এটাই রাষ্ট্রের কাছে প্রত্যাশা। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজনৈতিক নেতারা। ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলনও সেই বাংলাদেশে দেখতে চান তারা। অবশ্য জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘাতে উত্তেজনা ছড়ায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, অহিংস, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায় তার দল। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে আমরা স্বাধীনতা এবং জাতীয় দিবসের শুভেচ্ছা আবার জানাচ্ছি। আর দেশে ৭১ এবং ২৪-এর আকাঙ্ক্ষার প্রতিফলন দেখতে চায় জাতীয় নাগরিক পার্টি। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আক্ষেপ, ৫৫ বছরেও সাবালকত্ব অর্জন করতে পারেনি দেশ। তবে বহুদিন পর হলেও গণতান্ত্রিক ও প্রগতিশীল কাঠামো তৈরির একটি সুযোগ হয়েছে। ৫৫ বছরও একটা স্বাধীন জনগোষ্ঠী হিসাবে একটা দেশ আমরা কিন্তু সাবালকত্ব অর্জন করতে পারিনি। প্রগতিশীল, অসাম্প্রদায়িক এবং একটা বহুত্ববাদী একটা রাষ্ট্র গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের জন্য
তৈরি হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদনকালে সংঘাতে জড়ান এনসিপি ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, এ হামলা নব্য ফ্যাসিবাদেরই উদাহরণ, যা ৭১-এর চেতনার পরিপন্থী। জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই ভীত না। আজকে যে ঘটনাটি ঘটার চেষ্টা করা হয়েছে, এটা নব্য ফ্যাসিবাদের একটি নতুন রূপ। সরকারের উচিত অবিলম্বে কঠোর হস্তে এদেরকে দমন করা। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা ৭১-এর বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। তাদের মতে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রয়োজন সুশাসন এবং ইতিবাচক রাজনীতি। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করা উচিত বলেও মত সচেতন নাগরিকদের। ভোরের রক্তিম সূর্যই যেন বলে দেয় এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের স্বাধীনতা। আর তাই ২৬শে মার্চ জাতীয় জীবনের এক গৌরবময় ঐতিহাসিক দিন, যেদিন গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের। আর সেই শ্রদ্ধা জানাবার কেন্দ্রবিন্দু সাভার জাতীয় স্মৃতিসৌধ। সুদীর্ঘ পতাকা এবং শহীদদের উদ্দেশ্যে হাতে লেখা চিঠি নিয়ে রাজেন্দ্রপুর ইকবাল সিদ্দিকী কলেজের আয়োজন ছিল চোখে পড়ার মতো। আমাদের মনের ভিতরে যে গভীর আবেগ, এগুলো নিয়ে এসেছি লিখে চিঠির মাধ্যমে। শহীদদের প্রতি আমাদের যে আবেগ এবং ভালোবাসা, তাই চিঠির মধ্যে আমরা তুলে ধরেছি। শ্রদ্ধা জানাবার এই মিছিলে বড়দের সঙ্গী ছিল ছোটরা, সবার পোশাকেই ছিল লাল সবুজের ছোঁয়া। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। শহীদদের আত্মত্যাগ, তার এই ইতিহাসটা জানানোর জন্যই মেয়েকে এখানে নিয়ে আসা। গানে ও স্লোগানে স্মরণ করা হয় ৭১-এর বীর শহীদদের। আগামীর বাংলাদেশ নিয়ে প্রত্যাশার কথাও জানান সচেতন নাগরিকরা। এমন একটা দেশ চাই যে দেশে জবাবদিহিতা থাকবে, সুশাসন থাকবে। আমাদের সম অধিকার যদি না আদায় হয়, ভবিষ্যতে আপনারা কিন্তু আগাতে পারবেন না। অনেক হতাশার মাঝে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণকে আশার আলো হিসেবে দেখছেন অনেকেই। স্বাধীনতা যুদ্ধটা করেছিলাম যে আকাঙ্ক্ষায়, সে আকাঙ্ক্ষা দীর্ঘ ৫৪ বছরও ৫৫ বছরেও বাস্তবায়িত হয়নি। আমি আশা করি তারেক রহমানের হাত ধরে অন্তত আবার মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যে সেই চেতনা ফিরে আসবে। বর্তমান সরকারের নেতৃত্বে ইনশাল্লাহ আমাদের যে স্বপ্ন আমরা দেখেছিলাম সেটি ইনশাল্লাহ বাস্তবায়ন হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই বলে মত দেন বিশিষ্টজনরা। বাংলাদেশের সংস্কৃতির দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, এতে বলতে দ্বিধা নাই। আমরা যতখানি দেখি, আমরা কিন্তু নিজেদের সংস্কৃতি, নিজেদের কৃষ্টিকে আমরা ধরে রাখার জন্য যা কিছু করা দরকার সেটা আমরা খুব কম করার চেষ্টা করি। এই প্রজন্ম তো আসলে মুক্তিযুদ্ধ দেখেনি, তাদেরকে আমাদের বেশি করে জানানো দরকার। এই জন্যই গবেষণা দরকার, সাহিত্য সংস্কৃতির চর্চা আরও বেশি হওয়া দরকার। সময় যত গড়ায় ততই বাড়তে থাকে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়, ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। স্বাধীনতা মানে শুধুমাত্র লাল সবুজের স্বাধীন পতাকা নয়, স্বাধীনতা মানে রাষ্ট্রের মালিক জনগণের চিন্তা, কর্ম, ধর্ম, সর্বোপরি রাজনীতি করার স্বাধীনতা। মব কালচার ও ট্যাগিংয়ের দৌরাত্মে জনজীবনে যখন নাবিশ্বাস, তখন সচেতন নাগরিকরা বলছেন আশার আলো হয়ে দেখা দিয়েছে নতুন নির্বাচিত সরকার, যার হাত ধরে সম্ভব হতে পারে মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা। আর এজন্য প্রয়োজন বিভেদের পরিবর্তে ঐক্যের রাজনীতি। আর এসব প্রত্যাশার কথাই জানান জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসা প্রতিটি সচেতন মানুষ। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, সাভার জাতীয় স্মৃতিসৌধ, সাভার। সময় বদলেছে প্রজন্ম, কিন্তু থমকে যায়নি স্বাধীনতা যুদ্ধের গাথা। নতুন প্রজন্মের হৃদয়েও বিশাল অংশ জুড়ে সেই রক্তঝরা ইতিহাস। সেই ইতিহাসকে বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে বর্তমান সরকারের কাছে তরুণদের দাবি, খুন, গুম, হত্যা, ধর্ষণ সহ সব ধরনের অন্যায়ের বিচার নিশ্চিত করে সত্যিকারে মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার। মহান স্বাধীনতা দিবসের আলোকোজ্জ্বল ভোর, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল। শুধু আনুষ্ঠানিকতা নয়, দিনটি যেন এক আবেগের নাম। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের হাতে জাতীয় পতাকা, কণ্ঠে দেশাত্মবোধক গান। তোমার মাটির একটি
তাদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করতে পেরেছি তার তাৎপর্য, তার মহত্ব, তার গাম্ভীর্য, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য তরুণ প্রজন্মকে অবশ্যই এই এলাকায় আসা উচিত। বাংলাদেশে যে স্বাধীনতা আমরা চাই, সেই স্বাধীনতা পেতে গেলে আমাদের প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ছে স্বাধীনতার গল্প। তাই তো জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন সরকারের কাছে তরুণদের প্রত্যাশাও অনেক। অব্যবস্থাপনায় দেশ আসলে ভরে গেছে, তো তার কাছে আমরা চাইবো এই জিনিসগুলি তিনি যেন ঠিকঠাক করে দেন। নিজের উদ্যোগে কিছু করতে চাচ্ছে, তাদের যদি সরকার সাহায্য না করে তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা আরো অবনতি হতে থাকবে। শুধু একটি দিবস নয়, মহান স্বাধীনতা দিবস বাঙালির আত্মপরিচয়ের প্রতীক। পেছনে যেই দৃশ্যটি দেখছেন তা শুধু একটি উদযাপন নয়, এটি একটি জাতির গর্ব, একটি ইতিহাসের স্মরণ। শুধু আনুষ্ঠানিকতা নয়, এই দিনটি বাঙালির হৃদয়ের গভীরে গেঁথে থাকা এক অনুভূতি। নতুন প্রজন্মের কাছেও ছড়িয়ে পড়ছে সেই স্বাধীনতার গল্প, যেখানে আছে সাহস, ত্যাগ আর ভালোবাসা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ। দীর্ঘ 1.5 যুগ পর আবারও 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরেছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে স্থল ও আকাশে প্রদর্শিত হয়েছে দেশের প্রতিরক্ষা সক্ষমতা। এবারে কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 1971 সালের 26শে মার্চ রচিত হয় বাংলাদেশের মহান স্বাধীনতা। এর পরের বছর থেকেই রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বাঙালি জাতির মুক্তির এই দিনটি। উদযাপনের আয়োজনে 1972 সাল থেকে চালু হয় কুচকাওয়াজ, যা 2009 সাল থেকে বন্ধ করে দেয়া হয়। এর দীর্ঘ 18 বছর পর বৃহস্পতিবার আবারও ফিরল কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড গ্রাউন্ডে শুরু হয় আনুষ্ঠানিকতা। শুরুতেই প্যারেড গ্রাউন্ডে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং 3 বাহিনীর প্রধানগণ। পরে প্যারেড গ্রাউন্ডে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। পরে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি, গ্রহণ করেন সালাম। এরপর শুরু হয় কুচকাওয়াজ। এতে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসাদুল হক। প্যারেডে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। এরপর দেখানো হয় সামরিক সক্ষমতা, যাতে তুলে ধরা হয় বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম। এরপর আকাশ থেকে জাতীয় পতাকা নিয়ে অবতরণ করে বিশেষ দল। এবং পরে ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্টের বিভিন্ন কৌশলগত প্রদর্শনী। সবশেষ MiG-29 যুদ্ধবিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি করে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ভিন্ন মাত্রায় উদযাপিত হচ্ছে এবারের স্বাধীনতা দিবস। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। যে কথা দিয়েছেন সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ মন্ত্রিসভার সদস্যরা। শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে মোনাজাতে অংশ নেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। সকলের আস্থা নিয়ে একটি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি, এমন আশা প্রকাশ করেন তিনি। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমরা সবাই জানি যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি। দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবসে 71 বীর শহীদদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন সহ নানা আয়োজন দেশ জুড়ে। তুলে ধরা হয় মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতা চেতনা। সংবর্ধনা দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 31 বার তোপধ্বনিতে শুরু হয় স্বাধীনতা দিবসের উদযাপন।
স্বাধীনতা ও জাতীয় দিবসে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। ব্যান্ডের তালে তালে কুচকাওয়াজে অংশ নিয়ে মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে শিক্ষার্থীরা। দেশাত্মবোধক নানা থিম ভিত্তিক ডিসপ্লের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্বাধীনতার চেতনাকে তুলে ধরা হয়। ফেনীতে ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। লক্ষ্মীপুরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মনজ্ঞ কুচকাওয়াজ। রাঙামাটি জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। ভিন্ন মাত্রা যোগ করে দেশাত্মবোধক স্লোগান ও গানে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। দেশের অন্যান্য স্থানের মতো গোপালগঞ্জেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক পরিবেশনা ও ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন হয়েছে মেহেরপুর ও চুয়াডাঙ্গাতেও। এছাড়া টাঙ্গাইল, নরসিংদী, নাটোর, কুড়িগ্রাম, দিনাজপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বাগেরহাট, জামালপুর সহ সারা দেশে মনজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। লোকমান হাকিম, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, চীন ও যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা। অংশীদারিত্ব জোরদার, রোহিঙ্গা সংকট নিরসন সহ আঞ্চলিক স্থিতিশীলতায় একযোগে কাজ করার কথা জানিয়েছেন তারা। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব ও ব্রিটেনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং শুভেচ্ছা বার্তায় সহযোগিতা, কৌশলগত অংশীদারিত্ব ও বন্ধুত্বের ওপর জোর দিয়েছেন। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের আগ্রহ জানিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়া শান্তি, অগ্রগতি এবং দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়ন কামনা করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান সরকার। থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারাও অভিনন্দন জানিয়েছেন। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এর মধ্যে ২৫ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে। নিহতদের মধ্যে ১১ জন নারী, ৮ শিশু ও ৬ জন পুরুষ। এখনও কয়েকজন নিখোঁজ দাবি করে পদ্মার পাড়ে ভিড় করছেন স্বজনরা। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস। ঈদের আনন্দ শেষে যে যাত্রা ছিল কর্মস্থলে ফেরার, সেই পথেই থেমে গেল অনেকের জীবনের গল্প। শুধু একটি বাস নয়, পদ্মার পাড়ে ভেসে উঠেছে অগণিত স্বপ্নভঙ্গ, অপূর্ণ প্রতিশ্রুতি আর না বলা শেষ কথাগুলো। উদ্ধারকারী জাহাজ হামজার টানা ৬ ঘন্টার চেষ্টার পর রাত ১১টার দিকে টেনে তোলা হয় ডুবে যাওয়া সেই বাসটি। এরপর এক এক করে বের করা হয় মরদেহ। স্বজনদের খোঁজে পদ্মার পাড়ে এসে মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই। বাসটা মোটামুটি ২৫-৩০ স্পিডে সোজা বরাবর আসতেছে। তো পরে আমি ড্রাইভার দিয়ে খেয়াল করে বুঝতেছি যে ওনার এক্সপ্রেশন দেখে যে উনি গাড়িটা কন্ট্রোল করার চেষ্টা করতেছে, কিন্তু উনি পারতেছে না। কোনো মানুষের অভিযোগ থাকে যে তার কোনো স্বজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা সর্বোচ্চ চেষ্টা করব তাকে খুঁজে বের করার জন্য। রাত পেরিয়ে সকাল, পদ্মার পাড় যেন এক শোকের প্রান্তর। উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রত্যেকটা সিটি ফিল ছিল। 0 পয়েন্টে এসে গাড়ি থামাইছি। 10 মিনিটের মতো আমি 0 পয়েন্টে ছিলাম। উপর থেকে আমি দেখছি ওই ড্রাইভার অনেক চেষ্টা করতেছে, ব্রেকে খাড়া রয়েছে পাড়া দিয়ে গাড়িটা নিয়ন্ত্রণ করার জন্য, কোনোভাবেই গাড়িটা ব্রেক হয়নি। কালকে সারা রাতি আমরা এখান থেকে ছিলাম, হসপিটালে ঘুরেছি, সব জায়গায় করে চাচিকে পেয়েছি, কিন্তু চাচার লাশটা পাইনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের আলাদা 2টি তদন্ত কমিটি। গতকাল থেকে এ পর্যন্ত আমাদের আনুমানিক 5 থেকে 6টি ইউনিট কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত এই সন্দেহটা দূর না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় মহাপরিচালক এবং ঊর্ধ্বতন স্যারদের নির্দেশনায় আমরা উদ্ধার কাজ চালু রাখছি।
বুধবার কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। বিকেল 5:15টার দিকে পল্টন থেকে পড়ে তলিয়ে যায় নদীতে। বাসটিতে 40 থেকে 55 জনের মতো যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। হাসিব পান্থ, ডিবিসি নিউজ, রাজবাড়ী। যুক্তি সচেতনতার আলো ছড়ানোই ছিল রাইয়ানের স্বপ্ন। নিরাপদ সড়ক আন্দোলন সহ নানা সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি। সমাজ পরিবর্তন করা ছিল তার জীবনের লক্ষ্য। কিন্তু পদ্মায় বাস ডুবিতে নিভে গেল সব। মা, বোন ও ভাগ্নেকে সঙ্গে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে রাইয়ান সহ 3 জনের জীবন। এদিকে বাসডুবির 20 মিনিট আগেও মেয়ের সঙ্গে কথা হয় হাসির, কিন্তু সেই হাসির হাসি আর কখনো দুতি ছড়াবে না। রাজবাড়ীর পাংশায় পল্লী বিদ্যুৎ কার্যালয়ে কাজ করতেন মর্জিনা খাতুন হাসি। হাসি আপা নামেই চিনতেন এলাকার মানুষ। চিকিৎসার জন্য ঢাকায় মেয়ের বাসায় যাওয়ার জন্য বাসে ওঠেন। হাসি খুশি মানুষটি সবার সাথেই মিশতেন। সেই মানুষটির চিরবিদায়ে এলাকায় শোকের ছায়া। উনি এত হাস্যোজ্জ্বল এবং ভালো মানুষ, সে আমরা খুবই আঘাতপ্রাপ্ত হয়েছে, এলাকাবাসী খুব শোকাহত। মানে আমরা একজন শিক্ষিত, একজন সচেতন অভিভাবক হারালাম। দুর্ঘটনাটিকে দায়িত্ব অবহেলা ও অব্যবস্থাপনা হিসেবেই দেখছেন স্বজন ও এলাকার মানুষ। পিত্তথলিতে পাথর হয়েছে, সেই পাথরের জন্য ডাক্তার দেখায় ডেট নেবে, এখানে এসে অফিস থেকে ছুটি নিয়ে তারপর অপারেশন করতে হবে, এই তার চিন্তা ভাবনা ছিল। সার্বিক ব্যবস্থাপনার দুর্বলতা, যারা গাড়ির কর্তৃপক্ষ, যারা চালক বা হেল্পার, তাদের যেমন অব্যবস্থাপনা, ফেরিঘাটের অব্যবস্থাপনাটা এর জন্য দায়ী। এদিকে কুষ্টিয়ার খোকসায় নিহত আয়েশা সিদ্দিকী, রাজীব বিশ্বাস ও 3 বছরের শিশু ইসরাফিলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান রায়ান স্বপ্নবাজ তরুণ ও সক্রিয় সংগঠক। মা, বোন ও ভাগ্নেকে নিয়ে ঢাকায় ফেরার পথে পদ্মার পানিতে নিভে গেছে বোন ছাড়া বাকিদের জীবন। ঈদের ছুটি কাটাতে বাড়ি গিয়েছিলেন রায়ান। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। সেই আনন্দ রূপ নিয়েছে বিষাদে। ছেলে মেয়ে নাতি মাতি নিয়ে সব যাচ্ছিল ঢাকা যাওয়ার সময় তাই দুর্ঘটনা ঘটছে। তো তারপর ওদেরকে আমরা পাইছি হচ্ছে গিয়ে আপনার রাজবাড়ী সরকারি হাসপাতালে প্রায় 2টার দিকে আমরা হচ্ছে শনাক্ত করছি যে হ্যাঁ এটা ওদের 2জনকে, আর মামাকে পাওয়া গেছে আজকে সকালবেলা। স্থানীয় একটি মাঠে অনুষ্ঠিত হয় 3 জনের জানাজা। সম্ভাবনাময় জীবন, পরিবারের স্বপ্ন সবকিছুই যেন মুহূর্তেই থেমে গেল দৌলতদিয়ার সেই দুর্ঘটনায়। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়াড়িতে ঢাকাগামী আন্তনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের আগুনের ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। সকালে ফৌজদারহাটের বিএমএ গেটে ঢাকাগামী ট্রেনটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ট্রেনের পাওয়ার কার ও একটি শীততাপ নিয়ন্ত্রিত বগি পুড়ে গেছে। ওয়ার্ক কার থেকে পাশের একটি শীততাপ নিয়ন্ত্রিত কোচে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে আগুন বাড়ার আগেই যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে সক্ষম হন, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটা এসি বগি এবং একটা পাওয়ার ইউনিটে আগুন উপায় লেগে আছে। সেখানে আমরা হোম সেটিং এর সাধারণ পানি এবং এখানে হাইটেল দিয়ে আমরা আগুনের নিয়ন্ত্রণে আসছি। এই পর্যন্ত এখন আমরা ভিতরে ঢুকতে পারি না, একটু তাপের কারণে। আমরা এখানে 2টা ইউনিট কাজ করছি। এসি বগিতে আসার পর হঠাৎ করে মনে হলো যেন ধোঁয়া আসতেছে, তাড়াতাড়ি দৌড়ে এসে দেখি যে পুরা পাওয়ার কার ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। 7:45 ছেড়ে আসছি, গাড়ি চাকার থেকে আগুন লাগছে। আগুনটা লাগছিল মানে চিল্লাচিল্লি করে আমরা গাড়ি থামাইছি আর কি। শুধু কথা যেটা থামানোর কথা। তেল আছে তবুও নেই, এমন এক অদ্ভুত বাস্তবতায় যেন আটকে পড়েছে নগরীর পেট্রোল পাম্পগুলো। কোথাও সামান্য সরবরাহ থাকলেও অধিকাংশ পাম্পগুলোই রয়েছে বন্ধ। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে ফিরছেন ক্রেতারা। বাড়ছে ক্ষোভ আর ভোগান্তি। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে ভিন্ন কথা। তাদের দাবি, তেলের কোনো ঘাটতি নেই, বরং অতি উৎসাহিত হয়ে ক্রেতারা প্রয়োজনের চেয়ে বেশি তেল মজুত করায় তৈরি হয়েছে এই কৃত্রিম সংকট, যার প্রভাবেই দীর্ঘ হচ্ছে সারি আর বাড়ছে ভোগান্তি। কিন্তু মনে হচ্ছে কৃত্রিম সংকট, কারণ
তেলের অভাব নাই এবং ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন পর্যন্ত ভালো দেখা যাচ্ছে। তেল নিতে তো আপনার 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যায়, বাইক চালাবো কখন? এত পরিমাণ ভোগান্তিতে পড়ছে যে এক পাম্প থেকে অন্য পাম্প, সেই পাম্প থেকে অন্য পাম্পে দৌড়ে পরেও আমরা আসলে আমাদের কাঙ্ক্ষিত তেলটা পাচ্ছি না। বোরো ফসলের ভান্ডার সুনামগঞ্জের হাওর অঞ্চলে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বির উদ্যোগে শান্তিগঞ্জ উপজেলায় প্রদর্শনী প্লটে 51 জাতের ধান নিয়ে গড়ে তোলা হয়েছে এই ব্যতিক্রমী উদ্যোগ, যার লক্ষ্য কৃষকদের আধুনিক ও উচ্চ ফলনশীল ধানের জাতের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। সুনামগঞ্জে বছরে প্রায় 14 লাখ মেট্রিক টন বোরো ধান উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 5,000 কোটি টাকা। তবে এই উৎপাদনের সঙ্গে জড়িত প্রায় 10 লাখ কৃষকের আধুনিক জাতের ধান সম্পর্কে ধারণা এখনো অনেক কম। কৃষকদের ধানের নতুন জাত সম্পর্কে ধারণা দিতে সাংহাই হাওরপাড়ে গড়ে তোলা হয়েছে রাইস মিউজিয়াম। 51 ধান আমরা কখনো দেখি নাই, আমাদের এরিয়াত 51 ধান জাত কখনো করে নাই। আমরা উচ্চতর 7টা 8টা বা 10টি জাতের ধান ব্যবহার করছি। যেটা দেখবো আগে ধানটা ভালো হয়, আগাম ফসল আমরা কাটতে পারি, সেই ধানটাই আমরা লাগানোর চেষ্টা করব। 51 জাতের ধানের মধ্যে রয়েছে বাসমতি টাইপের ব্রি ধান 104, জিঙ্ক সমৃদ্ধ ব্রি ধান 102, প্রিমিয়াম কোয়ালিটির ব্রি ধান 108 এবং স্বল্প জীবনকালের ব্রি ধান 88 সহ বিভিন্ন উচ্চ ফলনশীল জাত। 51টা জাতের রাইস মিউজিয়াম স্থাপন করা হয়েছে। এই দিকে এলাকার কৃষক ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। 51 জাত ধানের মধ্যে যে ধানটা ফলন বেশি হবে, আগামীতে আশা রাখবো আমরাও যে ধানটা ফলাইব। কৃষক উপযোগী জাত বেছে নিয়ে ব্রি আঞ্চলিক কার্যালয় থেকে দ্রুত বীজ সহায়তা পাওয়ার সুযোগ থাকবে বলে জানান সংশ্লিষ্টরা। আমরা যেটা উদ্দেশ্য ছিল যে একটা জায়গাতে যদি আমরা সবগুলো এই ভেরি ভ্যারাইটিকে নিয়ে আসতে পারি, তাহলে কৃষকরা এই ইকোসিস্টেমকে চিন্তা করে, এই এলাকার কৃষি আবহাওয়াকে চিন্তা করে তারা তাদের পছন্দের জাতটি নির্বাচন করতে পারবেন। এবং এই জাতটার বীজ যেহেতু আমরা এখানে আমাদের এই আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জে একটা স্থাপন করা হচ্ছে, সুতরাং এই আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তারা এই বীজ সহায়তাটা খুব দ্রুত পাবেন। কৃষি নির্ভর বাংলাদেশে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সবাই। ডিবিসি নিউজ ডেস্ক। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সাবেক খেলোয়াড়দের প্রীতি ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও। স্টেডিয়ামে পৌঁছলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাফুফের কর্মকর্তারা। এ সময় লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে খেলেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক তারকারা। প্রধানমন্ত্রী মাঠে উপস্থিত হয়ে খেলোয়াড়দের খোঁজ খবর নেন এবং মাঠের পরিস্থিতি পরিদর্শন করেন। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।